আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল আসিফ। আমি বাচ্চাদের শেখাতে ভালোবাসি। আমি দেখেছি যে মাধ্যমিক শ্রেণী থেকে শুরু করে চাকরি পর্যন্ত অনেক শিক্ষার্থী আছে যারা গণিতে দুর্বল। আবার এমন অনেকেই আছেন যারা বীজগণিত মোটেই পারেন না। এরই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি বীজগণিতের আদ্যপ্রান্ত একটি ধারাবাহিক লাইভ ক্লাস, যেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা ধাপে ধাপে বীজগণিতের ভিত্তি গড়ে তুলতে পারবে। শেখা হবে একেবারে বেসিক থেকে, ক্যালকুলেশন স্কিল হবে আগের চেয়ে দ্রুত ও উন্নত। গণিতের প্রতি আত্মবিশ্বাস বাড়বে এবং শেখার প্রতি আগ্রহ তৈরি হবে। আমরা ধাপে ধাপে বীজগণিতের সমস্যাগুলো সহজবোধ্য করে উপস্থাপন করব, যেন যে কেউ সহজেই বুঝতে পারে। আমাদের লক্ষ্য গণিতের ভয় কাটিয়ে তোলা এবং শেখার আনন্দ ফিরিয়ে আনা। তাহলে আর দেরি কেন? প্রস্তুত হয়ে যান বীজগণিতের আদ্যপ্রান্ত লাইভ ক্লাসের জন্য। শিখুন, অনুশীলন করুন, হয়ে উঠুন গণিত আত্মবিশ্বাসী। যাই হোক, আসলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই লাইভ ক্লাস আয়োজন করেছে বেসিক লার্নার্স একাডেমি, এবং আমাদের এই বীজগণিত রিলেটেড যে টোটাল আমরা যে ক্লাসটা নিতে যাচ্ছি লাইভ ক্লাসের মাধ্যমে, এবং আপনারা জানেন যে এটি হচ্ছে একটি ধারাবাহিক সিরিজ ক্লাস। এই কোর্সের নাম আমরা দিয়েছি হচ্ছে বীজগণিতের আদ্যপ্রান্ত, যেখানে টপিক ওয়াইজ আমরা হচ্ছে শেখানোর চেষ্টা করব। এবং সেই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটা হচ্ছে লেকচার 1, এবং লেকচার 1 এর আলোচনায় থাকছে আমাদের যে যে টপিকগুলো, সেগুলো আপনাদের সামনে একটু প্রেজেন্ট করি। আমাদের প্রথম দিনের আলোচনায় থাকছে বীজগণিত কি, রাশি, বীজগণিতীয় রাশি কি, বীজগণিতীয় প্রতীক, চলক, ধ্রুবক, প্রক্রিয়া চিহ্ন। এবং এই টপিকগুলো শেখার পরে এই রিলেটেড বীজগণিতে যতটুকু সম্ভব আমরা একটু অনুশীলন করার চেষ্টা করব। যতটুকু শিখবো ঠিক ততটুকু অংশ আমরা অনুশীলন করব। আমি জানি না আমাদের এই ক্লাসটা আজকে কতটুকু দীর্ঘায়িত হবে, হয়তো বা খুব অল্প সময়ের মধ্যেও শেষ হয়ে যেতে পারে, যেহেতু অনেক কম টপিক আজকে আমরা আলোচনা করছি। এবং আমরা কিন্তু পরবর্তী লেকচারে আমরা কি নিয়ে আলোচনা করব সেই আলোচনাও কিন্তু আমরা এখানে রেখেছি, সেই টপিকগুলো এখানে রেখেছি। যে পূর্ববর্তী ক্লাস অর্থাৎ আজকের যে ক্লাসে আমরা যতটুকু শিখছি এটাই আমরা কিন্তু আবার আলোকপাত করব অল্প কিছু, এবং বীজগণিত রাশি না আরো কিছু আলোচনা করে পদ সহগ এই দুটো টপিক আমরা কিন্তু শিখে নিব এবং সেটাও অনুশীলন করব পরবর্তী ক্লাসে। আজকে আমরা এই বীজগণিতের আদ্যপ্রান্ত এই ক্লাসের প্রথমেই আমরা শিখে নিব বীজগণিত আসলে কি। তো চলেন ক্লাস শুরু করা যাক। আমরা আমাদের খাতাগুলো নিয়ে নিই। ওকে, আজকে আমরা শুরুতে আগে দেখে নিব যে বীজগণিত আসলে কি জিনিস। বীজগণিত কি এই কথাটাই অনেকে জানে না, অনেক শিক্ষার্থী এখনো জানেই না আসলে বীজগণিতটা আসলে কি। ঠিক আছে, সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব যে বীজগণিতটা কি জিনিস, এবং এটা কেন আমাদের কাছে কঠিন লাগে কেন। ঠিক আছে, শুরু থেকে আমরা শিখবো যেন আমাদের কাছে এই যে জটিলতা আছে সেই জটিলতা যেন কেটে যায়। বীজগণিতের সংজ্ঞা নিয়ে যখন আমি কাজ করলাম তখন আমি দেখলাম যে এইটা নিয়ে অনেক ডিটেলসে কিন্তু একটা সংজ্ঞা আছে বীজগণিতের। কিন্তু যদি আমরা এক কথায় বীজগণিতকে উপস্থাপন করতে চাই তাহলে আমরা বলবো যে এতকাল আমরা কিন্তু যে অঙ্কগুলো শিখছি এগুলো ছিল হচ্ছে আমাদের পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিক। এখন এই ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর অর্থাৎ মাধ্যমিকের সূচনা থেকে কিন্তু আমরা নতুন একটি একেবারে মৌলিক একটি গণিতের শাখা পেয়ে যাই, যেটা হচ্ছে বীজগণিত। এবং এই বীজগণিতের ইংরেজিতে আমরা এই বীজগণিতকে বলি হচ্ছে অ্যালজেব্রা। তো এই অ্যালজেব্রিক ক্যালকুলেশনটা না, এইটা গণিতের যে মৌলিক একটি আলোচনার বিষয়, এর কারণ হলো এই অংশটা বীজগণিত, এই যে আপনার অ্যালজেব্রা গণিতের এই শাখা মূলত আলোচনা করে অজানা রাশি নিয়ে। অজানা রাশি নিয়ে মূলত এরা হচ্ছে কাজ করে। আচ্ছা, তার অর্থ হলো সংখ্যার সংখ্যার পরিবর্তে, সংখ্যা প্রতীকের, আমরা এটাও লিখতে পারি, সংখ্যা প্রতীকের পরিবর্তে
অক্ষর নিয়ে, অক্ষর নিয়ে যে গণিত, নিয়ে যে গণিত, সংখ্যার পরিবর্তে অক্ষর নিয়ে গণিত। আচ্ছা, তার অর্থ কি বীজগণিতে একেবারেই সংখ্যার ব্যবহার নেই? অবশ্যই আছে, বীজগণিতে অক্ষরের এই সংখ্যার ব্যবহার আছে। তবে দেখেন, এই বীজগণিতটা আলোচনা করে হচ্ছে যে এমন কিছু যার মান নেই, যার মান অজানা, যার মান অজানা। যেমন দেখেন, আমরা যখন হচ্ছে পাটিগণিত শিখেছি, তখন 5+2 এইটা যদি আমরা আমাদেরকে অঙ্কে কেউ দিত, আমরা কিন্তু একটা উত্তর বলতে পারতাম যে হ্যাঁ, এটার উত্তর হচ্ছে 7। কেন? এখানে এই যে প্রথম যে প্রতীকটা, এই প্রতীকের মান হলো 5, এবং এখানে যে প্রতীক, সংখ্যা প্রতীক, এই প্রতীকের মান হচ্ছে 2। অর্থাৎ এই যে প্রতীক চিহ্নগুলো আছে, এই প্রতীকগুলোর কি আছে বলেন তো? মান আছে। যার জন্য আমরা কিন্তু এখানে উত্তরে নতুন যে প্রতীকটা লিখেছি, এটারও কি আছে বলেন তো? মান আছে। কিন্তু বীজগণিত সেই অনন্য একটি শাখা যা এমন কিছু প্রতীক নিয়ে আলোচনা করে যার নিজস্ব কোনো মান নেই, নিজস্ব কোনো মান নেই। যেমন মনে করেন যে আমাদের অক্ষর প্রতীক যেগুলো আছে, এ থেকে জেড পর্যন্ত, অ আর হ্রস্ব দীর্ঘ ই, ক খ গ ঘ, তাই না? যত ধরনের বর্ণ আছে বা অক্ষর প্রতীক আছে, এগুলার কি আসলে কোনো মান আছে? এগুলার কোনো মান নেই, মান নেই। তার অর্থ হচ্ছে যে সংখ্যার পরিবর্তে অক্ষর বা প্রতীক নিয়ে যে গণিত, সেটাই হচ্ছে বীজগণিত। ঠিক আছে, আমি মনে হয় আপনাদেরকে একটু বোঝাতে সক্ষম হয়েছি। তারপরেও যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে, আপনারা কমেন্টসে জানাতে পারেন, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। তবে আমরা এই বীজগণিতটা কি, এইটা জানার জন্য আমরা আরো একটু সময় নিব। ঠিক আছে, যে এটা আসলে আসলো কিভাবে। দেখেন, পঞ্চম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে শুরু করে টুকিটাকি টুকিটাকি আমরা কিন্তু গণিত শিখতে 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 পঞ্চম শ্রেণীতে যখন আসি, চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীতে আমরা এক ধরনের ম্যাথ দেখি। এটা হলো এমন একটি ম্যাথ যে 5 যোগ খালি ঘর সমান সমান 13। 13। আচ্ছা, এখানে যে খালি ঘরটা আছে, এই খালি ঘরে না আমরা কি বসবে এটা আমরা জানি না, এই খালি ঘরের মানটা আমরা জানি না। কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে কৌশল শেখাই, ক্যালকুলেশন শেখাই, যোগ হোক, বিয়োগ হোক, গুণ হোক, ভাগ হোক, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন গণিতের কৌশল দ্বারা আমরা অবশেষে এই খালি ঘরের একটা মান কিন্তু আমরা বের করতে সক্ষম হই। আপনারা বুঝতেই পারছেন, এই খালি ঘরে বসবে হচ্ছে 8। 8 এবং 5 যোগ করলে 13 হয়, এইটা আমরা সবাই জানি। কিন্তু দেখেন, এই খালি ঘরটার আসলে নির্দিষ্ট কোনো মান আছে? এই খালি ঘরের কোনো মান নেই। যেমন আমি বলতে পারি 11 বিয়োগ খালি ঘর সমান সমান কত লিখবো? ধরেন 5। এখন দেখেন, এই যে খালি ঘরটা, এই খালি ঘরের কি নির্দিষ্ট কোনো মান আছে? খালি ঘরের নির্দিষ্ট কোনো মান নেই। তাহলে এই খালি ঘরের মধ্যে কত বসবে? ওই যে আমরা বললাম, গণিতের কৌশল, গণিতের যোগ বিয়োগ গুণ ভাগ, অন্যান্য সব ধরনের কলা কৌশল ব্যবহার করে আমরা হয়তো একটা অ্যান্সার আমরা বের করতে পারলাম। সেটা কি? যে এখানে হচ্ছে আপনার 6 বসবে, যে 11 থেকে 6 বিয়োগ করলে সেটা 5 হয়। কিন্তু এই যে খালি ঘরটা, এই খালি ঘরের কি নির্দিষ্ট কোনো মান আছে? না, নির্দিষ্ট কোনো মান নেই। এখন দেখেন, আমরা যদি খালি ঘরের পরিবর্তে আমরা এমন ভাবে লিখতাম যে 5 যোগ ক, একটা 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 প্রতীক আমরা এখানে ব্যবহার করলাম, সমান সমান 13। দেখেন, এই যে প্রতীকটা আমরা ব্যবহার করলাম, এই খালি ঘর ব্যবহার করা অথবা এই প্রতীক ব্যবহার করা, এই প্রতীক ব্যবহার করা উভয় তো সেম, তাই না? কারণ আমার এই প্রতীকেরও কি নেই, কোনো নির্দিষ্ট কোনো মান নেই। আমার হচ্ছে এই খালি ঘরেরও নির্দিষ্ট কোনো মান নেই। এই যে সংখ্যার মধ্যে এমন অজানা রাশি, অর্থাৎ অজানা মান, যেটা কিনা এই অজানা মান, যেটা হচ্ছে ব্যবহার হলো আমার এই গণিতের মধ্যে, এবং এবং এই যে অজানা রাশি, এগুলো ব্যবহারের মাধ্যমে যে গণিতটা আসলে উঠে এসেছে, এটাই হলো কি বীজগণিত। আজকে আমরা দেখতে পাচ্ছি এ যোগ বি, আমরা কি কোনো অ্যান্সার লিখতে পারি? আমরা কোনো অ্যান্সার লিখতে পারি না। কি কি হবে এটার অ্যান্সার? সর্বোচ্চ ওই এ যোগ বি হবে। কেন? কারণ এর নির্দিষ্ট কোনো মান নেই, বিও
নির্দিষ্ট কোনো মান নেই। এরা পদ হিসেবেও আলাদা, যদিও আজকে আমি এখানে একটা শব্দ ব্যবহার করে ফেললাম পদ। এই পদ নিয়ে আমাদের আলোচনা তো অবশ্যই আপনারা জানেন যে পরবর্তী ক্লাসে, পরবর্তী লেকচারে তখন আমরা ডিটেলস এটা নিয়ে আলোচনা করব। তো এখন দেখেন যে বীজ, যখন আমরা ছোটবেলায় অঙ্ক করেছি যে 5+2=7, তখন আমরা একটা উত্তর পেতাম, 5 এবং 2 যোগ করলে আমরা একটা উত্তর পেতাম, সেটা ছিল 7। কিন্তু এখন আমরা দেখেন এখানে যে এ যোগ বি, এখানে আসলে কোনো নির্দিষ্ট কোনো উত্তর আসছে না, কারণ এই প্রতীকের কি নেই, কোনো মান নেই, প্রতীকের কোনো মান নেই। এবং আমরা যদি কখনো অঙ্কের মধ্যে জাস্ট ধরে নিই যে এইটার মান এত এত হতে পারে, এবং বিভিন্ন রাশিতে বিভিন্ন সমীকরণে দেখা যায় যে এই প্রতীকগুলোর এক এক সময় এক এক ধরনের মান আসে। যেমন আমরা খেয়াল করি যে এই যে একটি সমীকরণ বলা চলে, বা একটা একটা রাশি, গাণিতিক একটি রাশি 5+ক=13, এই যে একটা অজানা একটা মান, অজানা এই যে একটা প্রতীক, এই প্রতীকের মানটা এখানে এই রাশিতে কত হতে পারে, সেটা হচ্ছে আপনার 8। তাহলে ক সমান সমান আমরা কত পেলাম, এই এই রাশিতে আমরা পেলাম হচ্ছে 8। আবার খেয়াল করেন এই যে একটা আরো একটা আমার বীজগণিতিক সমীকরণ বা রাশি 11 - ক সমান সমান 5। এই রাশিতে আমার ক সমান সমান হবে 6। দেখেন তো নির্দিষ্ট কোনো মান হলো। আমার আগের রাশিতে এটার মান ছিল কত, 8, ক সমান সমান, এই রাশিতে দেখেন ক সমান সমান 6, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো মান নেই। এর কি নেই, নির্দিষ্ট কোনো মান নেই। এই যে মানহীন অজানা মান, অজানা যে রাশি, এই অজানা রাশি নিয়ে, এই সংখ্যার পরিবর্তে অজানা রাশি নিয়ে, অজানা মান নিয়ে যে গণিত উঠে এসেছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে বীজগণিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আহ, এখান থেকেই না, এই আলোচনা থেকে কিন্তু আমরা এই বীজগণিতের যেই অজানা রাশিগুলো আছে বা অক্ষর প্রতীকগুলো আছে, এইগুলাকে একটা নামে ডাকা হয়, চলক নামে, সেইটাও কিন্তু আমরা শিখবো। তবে আমরা এই পেজে ফিরে আসব, আমরা একটু ধারাবাহিকতা মেনটেন করি। আমরা আবারও ফিরে আসি। আহ, আমাদের প্রথমে আমরা আলোচনা করলাম বীজগণিত কি, যে সংখ্যার পরিবর্তে প্রতীক চিহ্ন নিয়ে, অক্ষর প্রতীক চিহ্ন নিয়ে বা প্রতীক চিহ্ন নিয়ে যে গণিত, সেটাই হচ্ছে বীজগণিত। আচ্ছা, সেখানে আমার এই সংজ্ঞাতে আপনারা কিছু কম বেশি পাবেন। আমি আগেই বলেছি যে বীজগণিত একটি সুন্দর সংজ্ঞা ধারণ করে। হয়তোবা দেখা যাচ্ছে যে ওইটা আমরা ব্যাখ্যা করতে গেলে এই বীজগণিত টপিকটা আমাদের কাছে আরো বেশি জটিল হয়ে যাবে। তো আমরা জটিলতায় যাব না, আমরা যতটা পারি ততটাই এই বিষয়টাকে সহজ করার চেষ্টা করব। কারণ আমাদের এখানে শিক্ষার্থীরা আছেন যারা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এবং অনেকে আছেন যারা হচ্ছে আহ, বীজগণিত তো এখনো পর্যন্ত পারি না, কিন্তু অনার্সে আছি, ক্যালকুলেশন বুঝতেছি না, ম্যাথকে জটিল লাগে। চাকরির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেকে বলে আমি ইংরেজিতে দুর্বল, গণিতে দুর্বল। তা আমি মনে করি যে আসলে দুর্বলতা বলতে যে আমরা যদি একটু শেখার চেষ্টা করি, এই বীজগণিতের এই পর্ব থেকে আমাদের ক্যালকুলেশন নলেজ অনেক 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 বেশি সমৃদ্ধ হয়। তো যারা এই বীজগণিতটাকে নিতে পারে না বা একবার আয়ত্ত করতে পারে না, তাদের কিন্তু এই দুর্বলতা থেকে যায়। যাই হোক, আমরা এখন আলোচনা করব হচ্ছে রাশি নিয়ে, যে বিজ্ঞানের ভাষায় এই শব্দটার অর্থ আসলে কি। রাশি, রাশি এর অর্থ হলো যার মান আছে, যার মান আছে তাকেই কিন্তু আমরা রাশি বলি। যার কোনো মান নেই সে কখনো রাশি হতে পারে না। যেমন মনে করেন যে আমার বয়স হচ্ছে যে কোনো একটি সংখ্যা হতে পারে, সে 10, 15, 20, হ্যাঁ 30 হতে পারে, যে কোনো একটি সংখ্যা হতে পারে। তার অর্থ এটার একটি মান আছে। আপনি বাজার থেকে কিছু কিনলেন, শাকসবজি কিনলেন, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ হতে পারে, সেটা 5 কেজি হতে পারে, 10 কেজি, হ্যাঁ এটা একটা মান হতে পারে। তাহলে ওজন হচ্ছে একটি রাশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বীজগাণিতীয় রাশিটা আসলে কি? হ্যাঁ অবশ্যই, গণিতের এই এই যে গণিতেরও তো একটা মান আছে, আছে না? প্রত্যেকটা রাশিতে আমরা কি করতেছি, প্রত্যেকটা বীজগণিত থেকে আমরা কি একটা মান পাচ্ছি কি পাচ্ছি না? আমরা পাচ্ছি। তবে যখন আমরা সরাসরি যখন আমরা সরাসরি শুধু প্রতীক চিহ্ন নিয়ে কাজ করবো, হয়তো তখন আমরা কোনো মান পাবো না। তবে সেটাও তো সেই সেই গণিতের একটি ভাষা, সেটাও গণিতের একটি রাশি। ওকে, এখন আমরা আমাদের মূল আলোচনায় ঢুকবো। আমরা বীজগণিত নিয়ে মোটামুটি যতটুকু আলোচনা করেছি, আমরা আমাদের এখন মূল আলোচনায় ঢুকে যাব। এইখান থেকে আমাদের লার্নিংটা শুরু হবে, ঠিক আছে। এই 4টা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং এই টপিক যতটুকু আমরা শিখেছি সেটার উপরে
যতটুকু সম্ভব আমরা অনুশীলন করব, এবং এই অনুশীলন পর্বই থাকবে কিন্তু আমাদের আজকের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, সব আমাদের আলোচনার প্রায় শেষ অংশের দিকে এই অংশ নিয়ে আমরা আলোচনা করব, এবং এই অংশই হবে কিন্তু আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আমরা চলে আসি বীজগাণিতীয় প্রতীক কাকে বলে। বীজগাণিতীয় প্রতীক আসলে কি? আমরা যখন পাটিগণিত যখন আমরা করেছি তখন আমরা দেখেছি যে এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই যে চিহ্নগুলা এই যে চিহ্নগুলা এই চিহ্নগুলা কি করে? এই চিহ্নগুলা হচ্ছে আপনার বিভিন্ন প্রক্রিয়া বা একটা অপারেশন ঘটায়। একটা মানে দেখা যাচ্ছে যে আমি এখানে দেখেন আপনার 6+2, 6, 6 বিয়োগ 2, 6 গুণ 2, আবার 6 ভাগ 2। দেখেন আমি বাম পাশে নির্দিষ্ট একটি সংখ্যা নিয়েছি যার মান হচ্ছে 6, এবং ডান পাশে নিয়েছি হচ্ছে 2, এবং তাদের উভয়ের মাঝে প্রথমে আমি ব্যবহার করেছি যোগ, তারপরে ব্যবহার করেছি বিয়োগ, তারপরে হলো গুণ, দেন ভাগ। দেখেন উত্তর কি আসে। এটার উত্তর হবে 8। কেন? কারণ এখানে এই 6 আর 2কে সে সংযুক্ত করেছে, সে অপারেট করলো কি, এটাকে সংযুক্ত করলো, যোগ করলো, এই দুইটা মানকে সে যোগ করলো। আবার এই যে একটা প্রতীক চিহ্ন, সে কি কোন প্রক্রিয়া ঘটাচ্ছে এখানে? এই 6 যে মানটা আছে তার থেকে সে 2কে বাদ দিয়ে দিচ্ছে। সুতরাং এই যে চিহ্ন বা এই যে প্রতীক, এ একটা প্রক্রিয়া ঘটাচ্ছে, একটা কিছু অপারেশন এখানে ঘটাচ্ছে সে। তাহলে এইখানে আমরা উত্তর পেলাম হলো 4। 6 গুণ 2, দেখেন এইখানে উত্তর কিন্তু 4ও লিখতে পারবো না, 8ও লিখতে পারবো না। কারণ কি? এই চিহ্ন এখানে কি অপারেট করে? এখানে সে কি প্রক্রিয়া ঘটাচ্ছে? সে এখানে এই 6কে 2 বার পরপর গুণ করছে, অর্থাৎ এটার মান হলো 12, এবং এটার মান হলো 3। কেন আমাদের এই মানের তারতম্য কেন আসলো? মানের তারতম্য কেন আসলো? কারণ এই যে আমাদের চিহ্নগুলা, এইগুলা এই দুইটা সংখ্যার মধ্যে বসে তাদেরকে একটা প্রক্রিয়াকরণ করছে, তাদেরকে অপারেট করছে, তাদের মানের কি তারতম্য সৃষ্টি করছে। তার অর্থ হলো এই চিহ্নগুলো কিন্তু একটা দারুণ একটা গুরুত্ব আছে। এরা কি করে? এরা প্রক্রিয়া করে, এরা হচ্ছে অপারেট করে। বীজগণিতে আমরা এই চিহ্নগুলোকেই দেখব, এবং তাদেরকে আমরা বলবো বীজগণিতীয় প্রতীক। তাদেরকেই আমরা বলবো হচ্ছে কি বীজগণিতীয় প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন। তারা হলো কি আমাদের এই যে প্রক্রিয়া চিহ্ন, ঠিক আছে? সম্ভবত আমি একটা ছোট টপিক হয়তো মিস করে গিয়েছি প্রতীকের এই টপিকটাতে, যেখানে আমাদের অক্ষর প্রতীক এবং হচ্ছে সংখ্যা প্রতীক ছিল। যাই হোক, আমরা প্রক্রিয়া চিহ্নটাই আগে ভালো করে দেখে নিই। হ্যাঁ, সম্ভবত আমরা একটু মিস করে ফেলেছি। আচ্ছা, দেখেন এই প্রক্রিয়া চিহ্নটা যেহেতু আলোচনা করছি, আমরা প্রক্রিয়া চিহ্নটাকে আর একটু ভালো করে বুঝেই নিই একবার এখান থেকে। আমরা বীজগণিতে যখন আমরা আলোচনা করব তখন এই যোগের যে ইংলিশ, আসলে তো ইংরেজিতে এটাকে অ্যাডিশন বলা হয়, আমরা এটাকে প্লাস বলবো, ঠিক আছে? এটাকে বলবো মাইনাস, এটাকে বলবো হচ্ছে মাল্টিপ্লাই, মানে গুণটা তো অবশ্যই মাল্টিপ্লাই মানে গুণ, মাল্টিপ্লিকেশন, অথবা ইনটু ইনটু বলবো, এবং ভাগ হচ্ছে ডিভিশন, ভাগ হলো ডিভিশন। যাই হোক, এই গুণকে আবার আমরা কি এরকম ডট হিসেবেও কিন্তু বীজগণিতে প্রকাশ করে থাকি। এইগুলাই হচ্ছে আমাদের প্রক্রিয়া চিহ্ন। আমি হয়তো একটু মিস করে ফেলেছি, আমি হয়তো বা আলোচনার মাঝে ইয়েটাই হারিয়ে ফেলেছিলাম, বীজগণিত প্রতীকের আলোচনাটা আমি একটু মিস করে আমি হচ্ছে এখানে প্রক্রিয়া চিহ্নের আলোচনাটা হয়তো করে ফেলেছি। এর জন্য আমি দুঃখিত, এবং আমি আমি দুঃখ প্রকাশ করছি। আমরা বীজগণিতীয় প্রতীকের টপিকটাতে আবার ফিরে যাই, বীজগণিতীয় প্রতীকটা আসলে কি আলোচনা করে। ওকে, দেখেন বীজগণিতীয় প্রতীক কোনটা। প্রথমে কথা হলো যে এখানে দুই ধরনের প্রতীক ব্যবহার হয়ে থাকে। একটা হলো সংখ্যা প্রতীক, সংখ্যা প্রতীক সংখ্যা প্রতীক হচ্ছে এই যে 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে আমাদের সংখ্যা প্রতীক। এবং অক্ষর প্রতীক, অক্ষর প্রতীক আমরা ব্যবহার করে থাকি হচ্ছে এ বি সি, হ্যাঁ, এরকম মনে করেন যে হচ্ছে পি কিউ আর, সরি ছোট হাতের আর হবে। আবার আমরা ব্যবহার করে থাকি হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড।
আমরা দেখেন যে বীজগণিতের অঙ্ক করার সময় বিশেষ করে এবিসি, পিকিউআর, এমএন, এক্স ওয়াই জেড এই ধরনের আম, অক্ষর প্রতীক কিন্তু আমরা বারবার দেখে থাকি। বারবার আমরা কিন্তু এটা দেখে থাকি। তার অর্থ কিন্তু এই না যে চলক হিসেবে অর্থাৎ অক্ষর প্রতীক হিসেবে শুধুমাত্র এরাই বসতে পারবে, এর বাইরে আর কেউ বসতে পারবে না, এরকম নয়। অবশ্যই আপনি এ থেকে জেড পর্যন্ত সব অক্ষর আপনি কিন্তু এখানে বসাতে পারেন। চলেন এর পরবর্তী আহ, যেই টপিকটা আছে আমাদের চলক, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। চলক এবং ধ্রুবক এই শব্দ দুইটা না মানে একে অন্যের বিপরীত। একে অন্যের বিপরীত। কেন বিপরীত আসলে আমরা আলোচনা করি। এখানে না যা আমরা নতুন ভাবে আলোচনা করি। দেখেন চলক, চলক আসলে কে? চলক কে? আমরা দুইটা রাশি লিখেছিলাম, 5 যোগ খালি ঘর সমান সমান 13, এবং এই খালি ঘরের মান পেয়েছিলাম হচ্ছে 8। আবার আমরা আরো একটি রাশি লিখেছিলাম, 11 মাইনাস খালি ঘর সমান সমান মেবি 5 লিখেছিলাম অথবা 6 লিখেছিলাম, আচ্ছা 5ই লিখি। এখানে আমরা এই খালি ঘরের একটা ক্যালকুলেশন, আমি ক্যালকুলেশন কি প্রক্রিয়ায় করব সেটা আমি না দেখাই, সেটা আশা করি আপনারা পারেন। যদি না পেরে থাকেন তাহলে পঞ্চম শ্রেণীর কোনো একটি ক্লাসে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আসলে এখান থেকে মান বের করে নিতে হয়। ঠিক আছে, আমরা এইখান থেকে পেয়েছি হলো 6। দেখেন এই যে খালি ঘর, এই খালি ঘরের মান আমরা জানতাম না, কিন্তু ক্যালকুলেশন করে যোগ করে বিয়োগ করে গুণ করে ভাগ করে, হ্যাঁ এই পাশ থেকে আপনার হচ্ছে সংখ্যাগুলোকে ওই পাশে পাঠিয়ে সমান সমানের এপাশ ওপাশ করে অনেক ধরনের প্রক্রিয়া কৌশল অবলম্বন করে আমরা এটার অ্যান্সার পেয়েছি কত? 8। এই যে 8টাকে লিখতে পারি হচ্ছে কি খালি ঘর সমান সমান 8, খালি ঘর সমান সমান 8 এই রাশির জন্য। এবং এই রাশির জন্য আমরা খালি ঘর সমান সমান কি পেয়েছি? 6। দেখেন এই খালি ঘরটা কিন্তু কোনো নির্দিষ্ট মান ধারণ করে না, কোনো নির্দিষ্ট মান ধারণ করে না, এটাও কিন্তু কোনো নির্দিষ্ট মান ধারণ করে না। এই রাশিতে এই খালি ঘরের মান ছিল 8, আবার এই রাশির জন্য এই খালি ঘরের মান হলো 6। ঠিক একইভাবে যদি আমরা খালি ঘরের পরিবর্তে ওখানে ওরকম আরো একটা অজানা কোনো প্রতীক বসাতাম, যেমন 5 যোগ এক্স 5 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 13, তাহলে দেখেন যে যোগ করে ভাগ করে বিভিন্ন প্রক্রিয়া কৌশল করে আমরা এক্স এর কত মান পেতাম? 8। আবারও 11 মাইনাস, আমরা এখানে একটি এক্স দিতে পারি অথবা ওয়াই দিতে পারি, আমরা আপাতত জাস্ট এক্স দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে, সমান সমান 5। তাহলে এক্স এর এখানে এক্স সমান সমান কত আসে? এক্স সমান সমান আসছে হচ্ছে আমাদের 6। ওকে, আমরা দেখলাম এই সমীকরণের জন্য এক্স সমান সমান 8 আসছে, আবার এই সমীকরণের জন্য বা এই রাশির জন্য আমাদের এক্স সমান সমান আসছে হচ্ছে 6। একটা মজার বিষয় কিন্তু আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন যে আমাদের যেই এক্স একটি প্রতীক, তার মান বিভিন্ন সময় বিভিন্ন, বিভিন্ন সময় কি বিভিন্ন, তার অর্থ হলো এই যে প্রতীক চিহ্ন, এই প্রতীক চিহ্নের মান নির্দিষ্ট নয়। কি বলেন? মান নির্দিষ্ট নয়। এবং আমরা বলতে পারি এর মান হলো চলমান, মান হলো চলমান, চলমান অর্থাৎ মোবাইল, তাই তো? চলমান, মান নির্দিষ্ট নয়। এবং এই যে রাশিতে সে বসেছিল তার মান যে আসলে কত, যেহেতু তার নির্দিষ্ট কোনো মান নেই, তাই আমরা তাকে বলতে পারি হচ্ছে অজানা রাশি, অজানা রাশি। এই যে আপনার হচ্ছে বীজগণিতের মধ্যে এই জাতীয় যে প্রতীক চিহ্নগুলা, যার নির্দিষ্ট কোনো মান নেই, যার মান বিভিন্ন রাশিতে চলমান,
যা অজানা, যার মান হচ্ছে অজানা, এই ধরনের চলমান রাশিগুলাকে আমরা বলি হচ্ছে আমাদের বীজগণিতের ভাষায় চলক। যার মান চলমান সেই হলো চলক। যার মান চলমান সেই কি? সেই হচ্ছে চলক। তার অর্থ হলো চলক সম্পর্কে আমরা যে তথ্যগুলা পেলাম সেই তথ্যগুলাকে একটু এক জায়গায় করি, দেখি আসলে চলক সম্পর্কে আমরা কি কি পেলাম। তাহলে চলক যার মান চলমান, আগে লিখি মান নির্দিষ্ট না বা মান চলমান, এক কথায় এটা লেখার থেকে মনে হয় আরো বেশি ভালো হবে যে অজানা রাশি। ফার্স্ট অফ অল আমরা যাকে লিখি হচ্ছে অজানা রাশি, এটা তাকে আমরা বলতে পারি। আবার হচ্ছে মান চলমান বলতে পারি, আবার নির্দিষ্ট মান নেই, নির্দিষ্ট মান নেই, নির্দিষ্ট মান নেই, এই কথাটার দিকে একটু ফোকাস করেন, তাহলেই আপনারা একটু পরে এর বিপরীত একটি টার্মকে আপনারা ইজিলি ধরতে পারবেন। যার নির্দিষ্ট কোনো মান নেই, যার মান চলমান, সেই হলো চলক। এবং সে অবশ্যই তো একটা প্রতীক, তাই না? সে তো অবশ্যই একটি প্রতীক, একটা একটা অক্ষর প্রতীক, অক্ষর প্রতীক। আচ্ছা, অক্ষর প্রতীক বাদে যদি আপনি আরো যে কোনো কিছু নিয়ে আসেন যার কোনো মান নেই, যে হচ্ছে অজানা রাশি, আমরা তাকেও চলক বলে মেনে নিব, তাই তো? আচ্ছা, এই একই সাথে আমরা এখন শিখে নিই ধ্রুবক কাকে বলে। ধ্রুবক কাকে বলে? ধ্রুবক হচ্ছে এই চলকের ঠিক বিপরীত, যার নির্দিষ্ট মান আছে, যার নির্দিষ্ট মান আছে। আচ্ছা, যার মান অপরিবর্তনশীল, এর মান কখনো পরিবর্তন হবে না। আবার বলা যেতে পারে যার মান স্থির, একই কথা, অপরিবর্তনশীল বলতে স্থির, তাই তো? যার মান স্থির। ওকে, তাহলে দেখেন, আচ্ছা তারা কারা, উদাহরণ দেয় একটু, হ্যাঁ, উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন 5 টাকার একটা নোট, আপনাকে আমি একটা 5 টাকার নোট দিলাম, 5 টাকা। এই 5 টাকার ভ্যালুটা কত, মান কত? আপনি 5 টাকার এই নোট দিয়ে কি বাজার থেকে 100 টাকার কিছু কিনে আনতে পারবেন? অথবা আপনি এই 5 টাকার নোট দিয়ে কি একটা 10 টাকা মূল্যের কোনো ডিম কিনে আনতে পারবেন? বাজার থেকে কখনোই পারবেন না। কারণ কি? ওর মান নির্দিষ্ট। ওর মান কি? এই যে 5-এর মানটা 5, এটা ফিক্সড। এটা কি? ফিক্সড। এই 6-এর মানটা হচ্ছে 6, এই 7-এর মান হচ্ছে 7, এটা কি? ফিক্সড। এটাই হচ্ছে ধ্রুবক। যার মান নির্দিষ্ট সেই হচ্ছে ধ্রুবক, আর যার নির্দিষ্ট কোনো মান নেই সেই হলো চলক। যার নির্দিষ্ট কোনো মান নেই সেই হলো চলক। যাই হোক, আজকে আমরা কিন্তু আমাদের মেন মেন যে টপিকগুলো ছিল সেইগুলা কিন্তু আমরা অনেকটাই শিখে ফেলেছি। তারপরেও আমাদের আলোচনায় অনেক ঘাটতি থাকতে পারে, আমাদের কথার জড়তা থাকতে পারে, আমাদের টেকনিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে। অলরেডি কিন্তু আমরা একটা মিস্টেক করেই ফেলেছি, সেটা হচ্ছে যে বীজগণিত প্রতীকের এই জায়গাটাতে আমরা ভুল করেই প্রক্রিয়া চিহ্ন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তবে আমরা কিন্তু প্রক্রিয়া চিহ্ন নিয়ে আমরা বেশ বিস্তর আলোচনা করেছি, এবং আর অল্প একটু প্রক্রিয়া চিহ্ন নিয়ে আলোচনা করব, যেহেতু এটা একটা সিরিয়াল ছিল। সিরিয়াল সামান্য ব্রেক হয়ে যাওয়ার কারণে আমি এটা পরিপূর্ণ একটা আলোচনা দেইনি। তবে আমি এখন একটা পরিপূর্ণ আলোচনা প্রক্রিয়া চিহ্ন পরে করেই আমরা এই বিষয়গুলোর উপরে যতটুকু সম্ভব আমরা একটু অনুশীলন করার চেষ্টা করব, এবং এই অনুশীলন পাঠটা থাকবে আমাদের আজকের ক্লাসে সব থেকে আকর্ষণীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পর্ব। যাই হোক, আমরা একটু আলোকপাত করে নেই যে আজকে আমরা কি কি শিখলাম। যে আমরা শিখে নিলাম বীজগণিত কি। অনেক শিক্ষার্থীর এই সমস্যাই থাকে, তারা এটাই বোঝে না যে আসলে বীজগণিত। বীজগণিত ওই যে সংখ্যার পরিবর্তে প্রতীক চিহ্ন দিয়ে যে গণিতটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে বীজগণিত। এক কথায় বলতে গেলে সংজ্ঞাটাকে আরো এলাবোরেট করার সুযোগ আছে, এবং অসাধারণ কিছু সংজ্ঞা কিন্তু এখানে আছে, শেখার আছে।
রাশি কাকে বলে? বিজ্ঞানের ভাষায় হলো যার মান আছে সেই হলো রাশি। বীজগণিতীয় রাশি সম্পর্কে আমি আর বিস্তর আলোচনা করব না, কারণ আপনারা তো বীজগণিতীয় রাশি নিয়ে আপনারা কাজ করেন সবাই। বীজগণিতীয় প্রতীক আমরা সংখ্যা প্রতীক এবং হচ্ছে কি অক্ষর প্রতীক নিয়ে আমরা কি একটু আলোচনা করেছি। সংখ্যা প্রতীক এবং হচ্ছে অক্ষর প্রতীক নিয়ে আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি, যে আমাদের কোন কোন প্রতীক চিহ্ন আমরা বীজগণিতের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তবে নির্দিষ্ট নয়। অক্ষর তো যে কোনো অক্ষরই হতে পারে, যার নির্দিষ্ট মান নেই এরকম কোন অক্ষর ওখানে ব্যবহার করলেই কিন্তু সে চলকের কাজ করবে। ওকে, দেন আমাদের চলক, চলক সাহেবকে আপনারা খুব ভালো করে বুঝলেন, যার নির্দিষ্ট কোনো মান নেই, যা অজানা রাশি। অর্থাৎ এই যে আমরা এখানে সমীকরণের মাধ্যমে আমরা বুঝিয়ে দিলাম যে আমরা ছোটবেলায় যে খালি ঘর জাতীয় যে অঙ্কগুলো করেছি, আজকে এই খালি ঘরের যেমন কোনো নির্দিষ্ট মান ছিল না, একইভাবে আমাদের কি দেখেন এই যে এখানে এক্স, এটাকে আমরা জাস্ট একটা প্রতীক হিসেবেই চিনি, কিন্তু এর কি নেই, এর নির্দিষ্ট কোনো মান নেই। এই রাশিতে, এই সমীকরণে, এটাকে সমীকরণ বলা চলে বা গণিতের ভাষায় একটি বীজগণিতের রাশি। হ্যাঁ, এই রাশিতে কিন্তু সে তার মান ধারণ করেছে কত, 8, x সমান সমান 8। আবার পরবর্তী একটি রাশিতে দেখলাম যে তার সে একটি নির্দিষ্ট মান নিয়েছে, সেটা হচ্ছে 6। বিভিন্ন রাশি ভেদে তার কি হচ্ছে, মানের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তার নির্দিষ্ট কোনো মান নেই, তার মান হলো চলমান। আর যার মান চলমান সেই হলো চলক। ঠিক আছে, সেই হচ্ছে চলক। এবং ধ্রুবক তো আমরা জেনে নিলাম যে চলকের বিপরীত সেই হলো ধ্রুবক, যে যার নির্দিষ্ট মান আছে, যার মান অপরিবর্তনশীল অথবা স্থির, সেই হলো ধ্রুবক। আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, একেবারে বীজগণিতের একেবারে বেসিক যে জায়গাটা, ভিত্তির যে জায়গাটা, সেই জায়গা থেকে একটু অন্য আলোচনা করে নিতে চাই যে আপনারা যারা হচ্ছে আমাদের এই যে লিখিত যে অংশ, ইয়েটা কাগজটা, এটা যদি ছবি তুলে আপনারা পেতে চান, অর্থাৎ আজকে তো অনেক বেশি আলোচনা করা হয়নি, সামনে হয়তোবা অনেক বেশি আলোচনা থাকবে, অনেক গণিত থাকবে, অনেক টপিক আমরা এখানে লিখবো, অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আমাদের এই লেকচার শিট বা আমাদের এই যে হ্যান্ড নোটটি, অনেক বেশি ভ্যালুয়েবল হবে। আপনারা যদি চান যে না এই পেজটার ছবি তুলো হোক অথবা পিডিএফ কোনো কপি যদি আপনারা চান, তাহলে আমাদেরকে কমেন্টস বক্সে জানাতে পারেন, অথবা আপনারা আমাদের বেসিক লার্নার্স একাডেমি ফেসবুক পেজে আপনারা আমাদেরকে জানাতে পারেন। ঠিক আছে, আমরা আপনাদেরকে এই শিটগুলো দিয়ে সহায়তা করব যদি আপনাদের শেখা এটা কাজে লাগে। আমরা আসলে দেখেন, আমরা আমাদের কোচিং এর মধ্যে আমাদের শিক্ষার্থীদের এই বেসিকটা ভালোভাবে ধরে ধরে শেখাই এবং চেষ্টা করি যে ধারাবাহিকভাবে গণিতটা যেন তাদের এগিয়ে যায়। ঠিক আছে, আমাদের এই যে বীজগণিত টপিক নিয়ে যে আলোচনাটা আমরা করছি, এইগুলা কিন্তু আমরা আমাদের কোচিং এ আমাদের শিক্ষার্থীদের সাথে আলোচনা করি। আপনারা জানেন যে যশোরের মধ্যে আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করি, আমরা বাচ্চাদেরকে শেখাই। আমাদের ছোট্ট একটি প্রতিষ্ঠান আছে, বেসিক লার্নার্স একাডেমি, যার বর্তমান ঠিকানা মিশনপাড়া, ডিসি বাংলোর পাশে, যশোর সদর, যশোর। এখানে এই মুহূর্তে ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ব্যাচ চলমান রয়েছে। আপনারা জানেন যে আমাদের বেসিক লার্নার্স একাডেমি অসাধারণ একটি এক্সাম ব্যাচ পরিচালনা করছে এবং সেটা প্রায় বিগত 6 মাস প্লাস, প্রায় 7 মাস চলমান। আরো 1 মাস প্লাস ওটা চলবে, অর্থাৎ ওদের এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত, এসএসসি 2025 এই পরীক্ষার্থীদের পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এটা চলবে। আর আজকের এই ক্লাস যদি কোনো শিক্ষার্থী, কোনো অভিভাবকের পছন্দ হয়ে থাকে, যদি আপনি মনে করেন যে না এই ক্লাস থেকে আপনি আসলে উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসটি, আমাদের এই লাইভটি শেয়ার করবেন। আমাদের একটু ভুল ত্রুটি থাকতেই পারে, অবশ্যই সেগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে একটা গুড নিউজ জানিয়ে রাখতে চাই, আমি ব্যক্তিগতভাবে অষ্টম শ্রেণীর জন্য একটি সন্ধ্যাকালীন ব্যাচ শুরু করতে চাচ্ছি। এই ব্যাচটা মূলত হবে হলো আমাদের যশোর নিউ মার্কেটে, যেখানে আমি অষ্টম শ্রেণীর গণিত, ইংরেজি ও বিজ্ঞান এই 3টি বিষয় নিয়ে কাজ করব। আগ্রহী যদি কোনো শিক্ষার্থী থেকে থাকে, গণিত, ইংরেজি ও বিজ্ঞানের জন্য সন্ধ্যাকালীন অর্থাৎ সন্ধ্যা 7টার পরে ওই অঞ্চলে একটা ব্যাচ আমি করাতে চাচ্ছি। এখনো পর্যন্ত আমি সেভাবে মেন্টালি আসলে আমি প্রস্তুত, তারপরে আমার ওখানে কোনো রুম বা আদার্স কোনো কিছু এখন রেডি নাই। তবে যদি আমি মিনিমাম 5 জনের মতো পাই যে যারা শিখতে চায়, মেন কথা হচ্ছে যে জোর করে কোনো কিছুই হয় না। তবে হ্যাঁ, শিক্ষার্থীরা দুর্বল হতেই পারে, তবে যদি তারা কথা শোনে, শিক্ষকের জাস্ট কথাটা তারা পালন করার চেষ্টা করে, আমার মনে হয় যে এই শিক্ষার্থীদের শেখানো সম্ভব। ঠিক আছে, তো আমি যেটা বলছি যে আমরা নিউ মার্কেট অঞ্চলে অষ্টম শ্রেণীর জন্য গণিত, ইংরেজি ও বিজ্ঞান নিয়ে কাজ করব এবং যদি অন্তত 5 জন শিক্ষার্থী আমাদের আগ্রহী আমাদেরকে জানায়, আমরা অবশ্যই ওখানে শুরু করে দেবো ইনশাল্লাহ।
একেবারে ধরে ধরে বেসিক যতটুকু পারি, যতটুকু আমি নিজে জানি, আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে তৌফিক দান করছেন, আমরা ততটুকু আপনাদেরকে শেখাবো। আমরা নিজেরাও আরো বেশি শেখার চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য। ওকে, চলে যায় আমাদের পরবর্তী আলোচনা প্রক্রিয়া চিহ্ন নিয়ে, এবং প্রক্রিয়া চিহ্নর সেই জায়গাটাতে আমরা আবারও ফিরে আসি। এই যে এখানে আমরা প্রক্রিয়া চিহ্ন নিয়ে আলোচনা করছিলাম, যেখানে হচ্ছে 6 এবং 2 এর মাঝখানে যোগ কি করছিল, অপারেট করছিল, কি অপারেট, এদেরকে যুক্ত করছিল। 6 এবং 2 কে অপারেট করছিল বিয়োগ চিহ্ন, কিভাবে 6 থেকে 2 বাদ দিয়ে দিচ্ছিল। আবার 6 কে 2 বার কি করেছে, 6 কে হচ্ছে এই এই গুণ চিহ্ন 2 বার যোগ করেছে, তাই তো? আমরা তো জানি যে যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ, তাই তো? ওকে, এইগুলা দেখেন বিভিন্ন ভাবে এই চিহ্নগুলা কিন্তু আমাদের সংখ্যাগুলাকে অপারেট করতেছে, অপারেট। এখন বীজগণিতের মধ্যে এই চিহ্নগুলা কিভাবে বসে, বীজগণিতের মধ্যে এই চিহ্নগুলা কিভাবে ব্যবহৃত হয় এবং আমরা সেগুলাকে কিভাবে বলি বা কিভাবে আমরা ডাকি। যেমন মনে করেন 5 প্লাস এক্স, তাহলে এইটাকে অবশ্য আমরা কি দেখেন তো, এই 5 এর মান আছে কিন্তু এই এক্স এর কি নেই, মান নেই, তাহলে এটা কি হবে, এটার অ্যান্সার 5 প্লাস এক্সই হবে। আমরা বলবো হচ্ছে 5 প্লাস এক্স, তাই তো? এটাই। যদি এমন হয় যে 2 মাইনাস এক্স, তাহলে ওই যে 2 মাইনাস এক্স বলবো এটাকে, অথবা এক্স মাইনাস 2, অথবা এক্স মাইনাস ওয়াই, অথবা এ মাইনাস বি। এই যে প্রক্রিয়া চিহ্নগুলো আমাদের প্রতীকের সাথে এইভাবেই কিন্তু ব্যবহার হয়ে থাকে। এরপরে আসেন আমরা আপনাদেরকে গুণটা দেখাই। ধরেন এ গুণ বি, এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ ইন্টু বি, অথবা পাশাপাশি যদি কোনো দুইটা প্রতীক চিহ্ন থেকে থাকে তাহলে ধরে নিবেন এদের মাঝখানে কিছু মানে গুণ আছে। এটা হচ্ছে ক্রস গুণন, এটা হলো ডট গুণন, আমরা বীজগণিতের ভাষায় এটাকে ইন্টু বলবো, ইন্টু। ওকে, তাহলে দেখেন 5 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 5x, অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে 5 ক্রস এক্স। আবার এক্স গুণ 3 সমান সমান এক্স ইন্টু 3, কিন্তু এইটা কখনোই, দেখি এটা অন্য কালি দিয়ে লিখি বুঝতে সুবিধা হবে, এটা কখনোই x3 লেখা যাবে না। বীজগণিতে যদি পাশাপাশি কোনো অক্ষর প্রতীক এবং কোনো সংখ্যা প্রতীক আমরা লিখতে চাই, গুণ আকারে দেখাতে চাই, তাহলে কখনোই শুরুতে অক্ষর প্রতীক বসানো যাবে না। যদি আপনি এমন ডট চিহ্ন ব্যবহার করেন অথবা ক্রস চিহ্ন ব্যবহার করেন, গুণ চিহ্ন ব্যবহার করে থাকেন, তাহলে কোনো সমস্যা নেই। তবে আপনি যদি জাস্ট পাশাপাশি বসাতে চান তাহলে অবশ্যই আপনাকে শুরুতে সংখ্যা প্রতীক এবং পরে অক্ষর প্রতীক বসাতে হবে। এই জায়গাটাতে আমাদেরকে একটু সচেতন হতে হবে বা সচেতনতা অবলম্বন করতে হবে। ওকে, প্রতীক মানে আমাদের প্রক্রিয়া চিহ্ন নিয়ে না এই আলোচনাটা আমাদের কিন্তু বাকি রয়ে গিয়েছিল। তারপরে আরো একটা টপিক ছিল হচ্ছে ভাগ, এক্স ভাগ ওয়াই, এক্স ডিভিশন 5, 5 ডিভিশন এক্স। যদিও আমরা কিন্তু কখনো এটাকে ডিভিশন নামে ডাকি না বীজগণিতে, তবে বীজগণিতে ডাকতে হয়। আমরা বিশেষ করে এটাকে ভাগই বলি, যে এক্স ভাগ 5 ভাগ এক্স। আবার এটাকে এইভাবে লেখা যায় ভগ্নাংশ আকারে 5 বাই এক্স, এটা দিয়ে তো ভাগ চিহ্ন প্রকাশ করা হয়। আমরা গণিতের মধ্যে এটা ব্যবহার আছে অনেক, তবে প্রতীক হিসেবে আমরা এটাকেই কি প্রক্রিয়া চিহ্ন হিসেবে আমরা এটাকে চিনে রাখবো। চলেন আমরা একটু প্র্যাকটিস করে আসি। আমাদের আজকে অনুশীলন কি আছে, এই অনুশীলন পর্বটা শেষ করে আজকের লাইভ ক্লাস কিন্তু আমরা শেষ করব, ঠিক আছে? আমাদের প্র্যাকটিস শিটটা কোথায় আছে? এই শিটটা সরিয়ে রাখি, নতুন করে একটি শিট নিয়ে নিই। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আজকের প্র্যাকটিস শিট। এখানে আশা করি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আমি একটু পানি খেয়ে নিই।
খুবই দুঃখিত যে আজকে আমি অবশ্য অন্য কোনো ডিভাইস নিয়ে বসিনি। হয়তো অনেকে কমেন্টস করছেন কিনা আমি দেখতেও পাচ্ছি না, অনেক রাতে লাইভটা করছি। যাই হোক, আজকে যেহেতু এটা শুরু ছিল, পরবর্তী থেকে আমরা আরো বেশি সতর্ক হওয়ার চেষ্টা করব। বলছে এখানে নিচের বীজগাণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। প্রথমে হচ্ছে 7x। এই 7x দ্বারা আপনি কি বোঝেন? দেখেন, যারা মোটামুটি বীজগণিত পারে তাদের কাছে এই সকল আলোচনাগুলো একেবারেই ডাল ভাত, একেবারেই পানি ভাত। আমাদের কিন্তু আলোচনায় টার্গেট অডিয়েন্স কারা? আমাদের অডিয়েন্স হচ্ছে যারা বীজগণিত পারে না বা যাদের কাছে এটা জটিল লাগে, যারা মনে করে আসলে বীজগণিত জটিল, তাদের অবশ্যই অবশ্যই এই বেসিক টপিকগুলোকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে এবং এই বেসিক টপিকের মাধ্যমেই কিন্তু তাকে অ্যাডভান্স গণিতের যে পর্বগুলো আছে, অর্থাৎ বীজগণিতের পর্বগুলো আছে, সেখানে আপনাকে যেতে হবে। আপনি বেসিক বিহীন আপনি সামনে যেতে পারবেন না, গেলেও খুব একটা মজবুত হবে না, স্ট্রং হবে না আপনার এই শেখাটা। 7 এবং এক্স আমরা জানি যে পাশাপাশি আছে, মানে কি এটা গুণে আছে, অর্থাৎ বলতে পারি এক্স এর 7 গুণ। এক্স এর 7 গুণ। এখানে কি বলতে পারি? এই যে একটা বীজগণিত রাশি আছে 2 নম্বরে, এখানে বলতে পারি হচ্ছে 5 থেকে এক্স এর 4 গুণ বিয়োগ। 5 থেকে এক্স এর 4 গুণ বিয়োগ। আমরা 3 নম্বরে বলতে পারি কি, যে এক্স এর 8 গুণের সাথে, যেহেতু 8 এবং এক্স এখানে গুণ আকারে আছে, তাহলে এক্স এর 8 গুণের সাথে 9 যোগ। এক্স এর 8 গুণের সাথে 9 যোগ। 4 নম্বরে আমরা কি বলতে পারি? 2 কে এক্স দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তার সাথে 3 কে ওয়াই দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তাদের সমষ্টি বা যোগফল বা যোগ। ঠিক আছে? এই যে বলাটা আমরা শিখতেছি না, এই বলাটা আমাদের খুবই 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 দুর্বল, মানে সরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? আমরা যারা দুর্বল শিক্ষার্থী আছি, আমাদের এই বলার মাধ্যমে বীজগণিতের এই রাশিগুলোকে আমাদেরকে চিনতে হবে কি বলতে চাচ্ছে প্রত্যেকটা, মানে কি বলবো, যে বীজগণিত আপনি শিখবেন, এটাও তো গণিতের একটি ভাষা। আমরা কিন্তু দেখেন গোপনে গোপনে এখানে যা শিখলাম, এর প্রত্যেকটাই কিন্তু কি আমাদের বীজগণিতের ভাষা বা অ্যালজেব্রিক ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড। এই চলক কি, এই চলকটাকে আপনাকে শিখতে হবে। কারণ কি, এটাই হতো, এই চলক যদি আপনি ভালো করে না শেখেন, এটাই হলো আমাদের বীজগণিতের কিন্তু কি শব্দ, মানে অ্যালজেব্রিক ওয়ার্ড। এই ধ্রুবকটাকে আপনাকে চিনতে হতো, এই প্রক্রিয়া চিহ্নটাকে আপনাকে চিনতে হতো। এগুলাই শব্দ, এগুলো হলো একেবারে মৌলিক শব্দ, এই শব্দগুলো না চিনলে হবে না। তাই আপনাকে রাশিগুলো থেকে জানতে হবে যে রাশিটা কি বলতে চাচ্ছে। 5 থেকে এক্স এর 4 গুণ বিয়োগ, এক্স এর 8 গুণের সাথে 9 যোগ, 2 কে এক্স দ্বারা ভাগ এবং উক্ত ভাগফলের সাথে 3 কে ওয়াই দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তার সমষ্টি। আসলে এবার 2 নম্বরটা আমরা সলভ করি। 2 নম্বরটা কি বলতে চাচ্ছে? বলছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ চিহ্নের সাহায্যে লেখো। আচ্ছা, এটা লিখতে বলতেছে নাকি? তাহলে আমাদেরকে লিখতে হবে। আসেন, কি বলতে চাচ্ছে আমরা সেটা আগে দেখে নিই। এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর 5 গুণ বিয়োগ। ওয়াই এর 5 গুণ বিয়োগ এক্স এর দ্বিগুণ, তাহলে আমার এই এক্স এর দ্বিগুণ বলতে কি 2x, এটা থেকে বিয়োগ, তারপর তো এখানে আমরা বিয়োগ চিহ্ন দিব, এবং ওয়াই এর 5 গুণ 5y। দেখেন তো, ওয়াই এর 5 গুণ এক্স এর দ্বিগুণ, এক্স এর দ্বিগুণ থেকে বিয়োগ কে বিয়োগ ওয়াই এর 5 গুণ। 2 নম্বরটা আসি, এক্স এর সাথে ওয়াই এর 8 গুণ যোগ। এক্স এর সাথে ওয়াই এর 8 গুণ যোগ হবে, তাহলে যোগ হবে সাথে ওয়াই এর 8 গুণ 8y। আশা করি আপনাদের কাছে এখন আরো বেশি সহজ লাগতেছে। বীজগণিত এই পর্বটি আপনাদের কাছে আস্তে আস্তে আরো বেশি সহজ হয়ে যাবে। এরপরের টপিকটা কি? 3 নম্বরটা, এটা হলো 3 নম্বর হলো এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। এক্স এর দ্বিগুণ মানে 2x, এক্স এর দ্বিগুণ থেকে
2x থেকে বিয়োগ হবে, কে বিয়োগ হবে? y এর 3 গুণ, 3y। 4 নম্বরটা একটু দেখে নিই এবার আমরা। x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ। কত সুন্দর না? x কে 9 দ্বারা গুণ করে, তাহলে কি 9x, তার থেকে কি হবে? বিয়োগ হবে। কত বিয়োগ? 4 বিয়োগ। এটা কত সুন্দর। এটা একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে, একটি সংখ্যার দ্বিগুণ, মনে করি একটি সংখ্যা হলো x, মনে করি একটি সংখ্যা x, এর দ্বিগুণ কত? 2x, এর সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ অপর একটি সংখ্যা y, তার কত? 3 গুণ, কি হবে? যোগ। এই যে বেরিয়ে আসলো রাশি। তাহলে এখানে কিন্তু আমরা কি 5টায় সমাধান করলাম। আশা করি আপনারা বুঝতেছেন। যদি এখানে কোনো একটা টপিক এইখান থেকে হোক, এখান থেকে হোক, আপনারা না বুঝে থাকেন, দয়া করে আমাদেরকে জানাবেন। কমেন্টস করে জানাতে পারেন, অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জারে আপনারা জানাতে পারেন। ঠিক আছে? আমাদের প্র্যাকটিস তো মনে হচ্ছে আরো রয়ে গিয়েছে। আজকে আর লাইভটাকে বড় করব না, এই টপিকটা শেষ করেই কিন্তু আমরা দেখি এখানে আর কি কি আছে। ওকে, এটা শেষ করেই আমরা হলো কি আজকে লাইভটা শেষ করব। নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়? এক্স এর 8 গুণ। 1 নম্বরটা কি বোঝাচ্ছে? এক্স এর 8 গুণ। 2 নম্বর বোঝাচ্ছে হলো এ এর সাথে বি এর 5 গুণ যোগ, এ এর সাথে বি এর 5 গুণ যোগ। এখানে 3 নম্বর দ্বারা বোঝাচ্ছে হলো এক্স এর 3 গুণ থেকে, এক্স এর 3 গুণ থেকে 2 বিয়োগ, অথবা এই যে এই সুন্দর সেই কথাটার মতো করে আমরা বলতে পারি যে এক্স কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ। তাহলে আমরা এটাকে কিভাবে বলবো দেখেন তো? এক্স কে 3 দ্বারা গুণ করে উক্ত গুণফল থেকে 2 বিয়োগ, তাই না? কত সুন্দর, কত সুন্দর। আচ্ছা, এটাকে দেখেন, দেখে তো মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা, বলতেই পারবো না, তাই না? আমরা যারা দুর্বল আছে আমরা সবাই বলার চেষ্টা করি। বীজগণিতটাকে আরো বেশি ইজি করার জন্য এই বেসিক গুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। বিশ্বাস করেন, এটা আপনাকে অবশ্যই অবশ্যই অনেক বেশি হেল্প করবে। এক্স এবং এ এর গুণফল এবং বি ও ওয়াই এর গুণফলের সমষ্টি কে 4 দ্বারা ভাগ। এক্স ও এ এর গুণফলের সাথে, বা এক্স ও এ এর গুণফল এবং বি ও ওয়াই এর গুণফলের সমষ্টিকে 4 দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ। ঠিক আছে? আচ্ছা, তারপর টপিকে যাই। এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। এই যে শেষ। এ বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ। আসেন, এ বি এর গুণফলের, এ বি এর গুণফল কত? এ বি, এটা কি গুণফল না? এ বি গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ, সি এর দ্বিগুণ যোগ। কত সুন্দর, একেবারে সহজ, একেবারেই সহজ। যারা আসলে বীজগণিতটা শিখছেন, আমি বলবো না যে যারা দুর্বল, যারা শিখছেন, মাত্রই সদ্য ষষ্ঠ শ্রেণীতে উঠেছেন, তাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, তাহলে আমরা কোনটা কোনটা করলাম? 1 করলাম, 2 করলাম, এখন 3টা একটু দেখে নিই। যে এক্স ও ওয়াই এর যোগফলকে, এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ। তার অর্থ এক্স ও ওয়াই এর যোগফলকে ভাগ কি দ্বারা? এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা। তারপরে আসি 4 নম্বর। একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ। একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যা, আগের মতো ধরে নিই একটি সংখ্যা মনে করেন এক্স, অপর একটি সংখ্যা হচ্ছে ওয়াই। তাহলে একটি সংখ্যার 5 গুণ থেকে, 5 গুণ থেকে বিয়োগ হবে কত? অপর একটি সংখ্যার 4 গুণ। কত সুন্দর, তাই না? গণিতের ভাষাগুলো আসলেই সুন্দর, আসলেই সুন্দর, বুঝতে পারলে একেবারেই চমৎকার। তাহলে আপনারা ইতিমধ্যে শিখে ফেলেছেন বীজগণিত, বীজগণিত কি, রাশি কি জিনিস, বীজগণিত রাশি কি জিনিস, বীজগণিতের প্রতীক, চলক, ধ্রুবক, প্রক্রিয়া চিহ্ন এবং অনুশীলন। পরবর্তী লেকচারে থাকবে, আমরা আবারও একটু রাশি নিয়ে আলোচনা করব, পদ সহ আবার পরবর্তী টপিক আমরা আলোচনা এই অনুশীলন করব। আজকের লাইভ আমরা আর দীর্ঘায়িত করব না, আমরা এখানে শেষ করছি। আর শেষ করার আগেও আমরা আপনাদেরকে বলছি, যদি কোনো সমস্যা থাকে দয়া করে আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দিবেন, এবং
যদি আমাদের ক্লাস আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের ক্লাস শেয়ার করবেন। বেসিক লার্নার্স একাডেমির পক্ষ থেকে আবারও আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের এই লাইভ আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।